বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মোতালেব হত্যা, টানা 1.5 ঘণ্টা পেটানো হয় র্যাবের 3 সদস্যকে। চট্টগ্রাম নগর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে পাহাড় ঘেঁষে গড়ে ওঠা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ছিন্নমূল জনপদ পরিচয় থাকা এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আধিপত্যের অভিযোগ রয়েছে। গত 19 জানুয়ারি বিকেলে সেখানে অভিযান চালাতে গিয়ে র্যাবের ডিএডি আব্দুল মোতালেব 45 নৃশংস গণপিটুনির শিকার হয়ে নিহত হন। গুরুতর আহত হন র্যাবের আরও 2 সদস্য এবং একজন সোর্স। আমার দেশের হাতে পাওয়া 2টি ভিডিও এবং ঘটনাস্থলে থাকা র্যাব সদস্যদের বর্ণনা থেকে উঠে আসে ভয়ঙ্কর নির্যাতনের এই চিত্র। ভিডিওগুলোতে দেখা গেছে মোতালেবকে একটি ঘরের ভিতরে ফেলে রাখা হয়েছে এবং 8 থেকে 10 জন যথাক্রমে পিটিয়ে তাকে হত্যা করেছে। এরপর জানাবো বাংলাদেশকে দমাতে পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারত। পদ্মায় শুকিয়ে যাচ্ছে পানি, আর তিস্তায় কোনো পানি নেই, কারণ এই নদীগুলো থেকে অতিরিক্ত পানি তারা নিষ্কাশন করে ভারতের বিভিন্ন অঞ্চলের দিকে ছড়িয়ে দেয়া হচ্ছে। এসব কারণে বাংলাদেশ মূলত শুষ্ক মৌসুম আসার আগেই পানির হাহাকার লেগে গেছে। অবস্থায় বাংলাদেশ আসলে ভবিষ্যতে ফসল চাষ করতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। এবারে জানাবো আজ 3 নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির জানিয়েছেন আগামীকাল এবং আজ মোট 3টি জনসভায় তিনি যোগ দেবেন। এই জনসভাগুলো মূলত রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে। রাজধানী ঢাকায় এই জনসভা অনুষ্ঠিত হবে। মহানগর দক্ষিণ জামাতের সূত্র থেকে জানা গেছে আজ 11টায় রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকায় ঢাকা 5 আসনের প্রার্থী কামাল হোসেনের জনসভা অনুষ্ঠিত হবে। এদিকে ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও। উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে 33 কিলোমিটার পূর্বে 3.4 মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও আবহাওয়াবিদরা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল মারাত্মক ভয়ানক, তবে এখন আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ ভূমিকম্প থেমে গেছে এবং কোত্থেকে এসেছে সেটি এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি। ধারণা করা হচ্ছে শক্তিশালী এই ভূমিকম্প মাটির অনেক গভীর থেকে সৃষ্টি হয়েছে। এ কারণে আসলে এই ভূমিকম্পটি আসলে সেরকম ভাবে বোঝা যাচ্ছে না আসলে কোত্থেকে এসেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মোতালেবকে হত্যা, টানা 1.5 ঘণ্টা পেটানো হয় র্যাবের 3 কর্মকর্তাকে। চট্টগ্রাম নগর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে পাহাড় ঘেঁষে গড়ে উঠেছে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। দীর্ঘদিন ধরে ছিন্নমূল জনপদ পরিচয় থাকা এই এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য অভিযোগ রয়েছে। গত 19 জানুয়ারি বিকেলে সেখানে অভিযান চালাতে গিয়ে র্যাবের ডিএডি আব্দুল মোতালেব নৃশংসভাবে গণপিটুনির শিকার হয়েছে। গুরুতর আহত হয়েছে র্যাবের 2 সদস্য এবং একজন সোর্স। আমার দেশের হাতে পাওয়া 2টি ভিডিও এবং ঘটনাস্থল থেকে র্যাব সদস্যদের বর্ণনা থেকে উঠে আসে ভয়াবহ নির্যাতনের চিত্র। ভিডিওগুলোতে দেখা গেছে মোতালেব একটি ঘরের ভেতরে তাকে ফেলে রাখা হয়েছিল। লাঠিতে অন্তত 8 থেকে 10 জন একযোগে তার উপর হামলা করে। শুরুতেই তার পোশাক টেনে ছিঁড়ে হাত পা বেঁধে সম্পূর্ণ উলঙ্গ করে ফেলে। প্রত্যক্ষদর্শী র্যাব সদস্যদের ভাষ্য, প্রথম দিকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন মোতালেব, কিন্তু প্রতিবারই লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। এক পর্যায়ে তাকে টেনে রুমের একপাশে মাথা লক্ষ্য করে ধারাবাহিক আঘাত করা হয়। কেউ কাঁচা গাছের
মোটা লাঠি ব্যবহার করে আঘাত করে, কেউ আবার ইট পাথর মেরে চেপে ধরেছেন হাঁটু ও পায়ের আঙুল। রুমের মেঝেতে রক্তের বড় বড় দাগ ছড়িয়েছিল। প্রথম দফায় হামলার পর মোতালেব সহ 4 জনকে একটি সিএনজি অটোরিকশায় তুলে 3 কিলোমিটার দূরে নিজামপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে আরেকটি ঘরে দ্বিতীয় দফায় হামলা শুরু হয়। সেই ঘরেও দেয়াল ও মেঝেতে রক্তের ছাপ দেখা গেছে। এ দফায় 15 থেকে 20 জন মিলে তার উপর চড়াও হয়। র্যাবের এক সদস্য বলেছেন, মোতালেব ভাই তখন আর কথা বলতে পারছিলেন না, শুধু শ্বাস নিচ্ছিলেন, মাথাটা থেতলে গিয়েছিল। হামলাকারীদের আক্রমণে অবস্থা খুবই খারাপ ছিল। দ্বিতীয় দফায় পিটুনি শেষে মোতালেবের দেহে আর কোনো নড়াচড়া দেখা যাচ্ছিল না। কয়েকজন হামলাকারী তখন তার উপর কাঠ ও পাথর দিয়ে চাপ দিচ্ছিল। কিছুক্ষণ পর তাকে উল্টো করে শুয়ে রাখা হয়। ভিডিওতে দেখা যায় তার হার্টবিট আর ওঠানামা করছে না। একই ঘরে থাকা 2 র্যাব সদস্য নায়েক আরিফুল ও নায়েক এনাম হোসেনকেও দীর্ঘ সময় ধরে পেটানো হয়। 2 জনের মাথায় গভীর আঘাতের চিহ্ন দেখা গেছে। একজনের মাথার পেছনের অংশ রক্তাক্ত, তাদের শরীর জুড়ে কপাল, হাঁটু, পিঠ এবং হাতে জখম স্পষ্ট। হামলাকারীরা পুরো সময় লাগাতারভাবে তাদের পেটাতে থাকে এবং মাঝে মাঝেই আর কাউকে ছাড়বে না বলে চিৎকার করে। কয়েকজন ভিডিও ধারণ করে নিজেদের ফোনে সংরক্ষিত করে। হামলা শেষে কয়েকজন হামলাকারীরা নিজেরাই র্যাব সদস্যদের মাথায় ব্যান্ডেজ জড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বিকাল 3টার দিকে র্যাব 7-এর 16 সদস্যের একটি দল এলাকায় পৌঁছায়। বেলা 3:30টার দিকে 4 র্যাব সদস্য কার্যালয়ের ভেতরে ঢোকার পরপরই ইয়াসিন সহ 2 জন তাদেরকে গ্রেপ্তার করা হয়। এটি ছিল বিএনপির কার্যালয়। তখন ভেতর থেকে 150 জনের বেশি নেতাকর্মী ছিলেন। 2 জন হাতকড়া পরানো, সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথম ধাক্কাধাক্কি, পরে লাঠিসোঁটা ও ইটপাটকেল দিয়ে হামলা শুরু হয়। বাইরে থাকা র্যাব সদস্যরা ঢোকার চেষ্টা করলে মাইকে ঘোষণা দিয়ে আরও লোক ডেকে আনা হয়। মোট হামলাকারীর সংখ্যা 3 শতাধিক ছাড়িয়ে যায়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেছেন, খবর পাওয়ার পর পুলিশ 3 কিলোমিটার দূরের নিজামপুর থেকে 4 র্যাব সদস্যকে উদ্ধার করে। তাদের শরীর জুড়ে আঘাতের চিহ্ন ছিল, গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাংলাদেশকে দমাতে পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ভারত। 2 দেশের মধ্যকার অভিন্ন নদীর পানি ন্যায্য এবং সুষ্ঠু বণ্টন চিহ্নিত করতে কূটনৈতিক চ্যানেল সহ বিভিন্ন মাধ্যমে একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এছাড়াও আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য পানি বুঝিয়ে দেওয়া এবং যৌথ নদী কমিশন বা জেআরসি বিভিন্ন পর্যায়ের বৈঠকের আয়োজনের আহ্বান জানানো হলেও দিল্লির পক্ষ থেকে কোনো কার্যকর জবাব পাওয়া যায়নি। পানি সম্পদ মন্ত্রণালয় যৌথভাবে নদী কমিশন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। সরকারের নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞদের ভিন্নমতে উজানের দেশ হিসেবে ভারত অভিন্ন নদ নদীর পানিকে বাংলাদেশের বিরুদ্ধে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে সব তথ্য নিশ্চিত করেছে। গঙ্গা থেকে অবৈধভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের অংশ অর্থাৎ বাংলাদেশের পদ্মায় এখন পানি কমে গেছে। আর তিস্তা নদীতে পানি নেই, শুকিয়ে যাচ্ছে উত্তরাঞ্চল। তিস্তা নদীর যে পানি রয়েছে পুরোপুরি পানি ভারত তাদের ওই অঞ্চলে অন্য নদীর মাধ্যমে সেটি পুরোপুরি তাদের ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছে। এর ফলে বাংলাদেশের অংশ শুষ্ক মরুভূমি হয়ে যাচ্ছে দিন দিন। ফলে আর ভবিষ্যতে ফসল উৎপাদন হবে না। আজ 3 নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামাতের আমির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রোববার রাজধানী ঢাকার 3টি আসনে জামাত ইসলামের প্রার্থীদের পক্ষে জনসভা অনুষ্ঠিত হবে। এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান। ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সূত্র থেকে জানা গেছে, সকাল 11টায় রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকা ঢাকা 5 আসনে প্রার্থীদের কামাল হোসেনের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে জামাত ইসলামের আমির ছাড়াও 10 দলীয় নেতারা বক্তব্য দেবেন। দুপুর 2টায় গ্যান্ডারিয়া ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে ঢাকা 6 আসনের প্রার্থী ড আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা। এছাড়াও বিকাল 4টায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা 7 আসনে প্রার্থী হাজী এনায়েতুল্লাহর পক্ষে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এসব জনসভাতেও জামাত ও 10 দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা বক্তব্য দেবেন। 3টি জনসভা সফলভাবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ৩৩ কিলোমিটার পূর্বে ৩.৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে। আজ ৮টা ৩৪ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুষ্ঠিত হয়। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনও নিরূপণ করা যায়নি, যদিও ধারণা করা হচ্ছে এটি গভীর ভূমিকম্প ছিল। এছাড়াও বেশিরভাগ মানুষ এটি অনুভব করেনি বলে জানা গেছে। এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না পাওয়া গেলেও এই ধরনের ভূমিকম্প হওয়াতে সবাইকে আরও বেশি সতর্ক থাকার ব্যাপারে নির্দেশনা জারি করা হয়েছে।